ওই মেয়ের নাম্বার ব্লক করে এক্ষুনি। একটুও সুবিধার না ও। দেখে যতটা ছোট ইনোসেন্ট মনে হয় ততটাই খারাপ সে। বিয়েও হয়েছিল একবার, টেকেনি। মেয়ে এমন হলে টিকবেও বা কীভাবে? বেচাটা স্বামীর মাথা ফাটিয়ে ডিভোর্স দিয়ে চলে এসেছে। চোখ বড় বড় করে তাকালো পরশ। মুহূর্তেই পাভেলকে বলল, তুই কি শিওর? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পাভেল বলল। ওর ছোট বোন বলেছে। তির্যক হাসি ফুটল পরশের মুখে। পাভেল দেখতেই ভ্রু যুগল উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি রে, অপমান করে পয়েন্টস পেয়ে গেলি নাকি? পরশ হাসলো, বলল, ওই ফালতু মেয়ের পেছনে সেকেন্ড ব্যয় করার সময়ও পরশ শিকদারের হবে না, বাতিলের খাতায়। তুই রুম থেকে বের হ, ঘুমাবো আমি। অবাক হয়ে গেল পাভেল। ভাইয়ের দিকে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে বলল, তুই লোকাল বাস রে ভাই, তুই লোকাল বাস। দরকার পড়লে রুমে তুলিস ঘাড় ধইরা নামাস। পাভেলকে বের করে দিয়ে দরজা আটকালো পরশ। বিছানায় শুয়ে মনকে বোঝালো, ভুলে যা পরশ, এসব ফালতু মেয়ে বাজারের মাছির মতো সারাক্ষণ ভ্যান ভ্যান করতেই থাকবে। তাই বলে তুই সেসব মন দিয়ে শুনতে যাবি কেন? এরা তো লেভেলে নেই। ব্যাস মনোযোগ আকর্ষণের যত ধান্দা ভুলে যা, নিজের দিকে কনসেন্ট্রেশন কর। দু হাত দিয়ে মাথা চেপে ধরল স্পর্শী। ওই লোক তার মুখের উপর কল কেটে দিয়েছে। এটা ভীষণ অপমানের। ইচ্ছে করছে এখন আরেকবার কল দিতে, এরপর তার মুখের উপর কল কেটে দিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করতে। কিন্তু এটা করবে না স্পর্শী। নিজেকে মোটেও ছ্যাঁচড়া বানাতে প্রস্তুত নয় সে। মনে মনে বলল, কন্ট্রোল স্পর্শী, কন্ট্রোল। এসব ছ্যাবলা লোকজন তোর অ্যাটেনশন নিতে চাইছে, তুই কখনো পাত্তা দিবি না। এসব বিকৃত মস্তিষ্কের মানুষ তোর বোনকে পুরো মহল্লার সামনে চরিত্রহীন প্রকাশ করেছে, তোকে কলঙ্কিত করেছে। আর কেউ না জানলেও তুই জানিস। শুধুমাত্র প্রতিবেশীর কথা থেকে বাঁচানোর জন্য আরশিকে তোর সাথে পিরোজপুর আসতে দিয়েছে, যাতে কদিন পর সবাই ভুলে যায়। এমনকি তোর মা বাসাও ছাড়ছে সামনে মাসে। এইসব কিটদের আশেপাশেও ঘুরবি না, জাস্ট ভুলে যা। চোখ বন্ধ করে ঘুমিয়ে পড় এখন। ভোর 4টা। আর সে তুমুল গতিতেই ঘুমাচ্ছে। বার কয়েক ডেকেও লাভ হলো না স্পর্শীর। বেরিয়ে গেল কেবিন থেকে। সামনে যেতেই দেখলো অনেক যাত্রীরা তাদের ব্যাগপত্র গোছাচ্ছে। জিজ্ঞেস করতে জানালো সামনেই চরখালি ফেরিঘাট, লঞ্চ ভেরাবে এখানেই, মিনিট 5-এর মতো থামবে। তাই আগে থেকেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে তারা। দ্রুত বেগে কেবিনের দিকে ছুটল স্পর্শী। আরশিকে ডাকতে ডাকতে সবকিছু ব্যাগে ঢুকালো, কিন্তু আরশি এখনো ঘুম। বোনের পাশে গিয়ে হুট করে দুহাত ধরে ঝাঁকিয়ে বলল, এই আরশি ওঠ, আমরা পিরোজপুর এসে গেছি। দেখ আব্বু আমাদের নিতে আসছে, ওঠ। দ্রুত বেগে উঠে বসলো আরশি। চোখ ডলতে ডলতে আশেপাশে তাকিয়ে বলল, কই আব্বু? হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো স্পর্শী। বোনের কাঁধে কলেজ ব্যাগ দিয়ে জামা কাপড়ের ব্যাগ কাঁধে নিল এবং সাইড ব্যাগটা বাম হাতে। এরপর ডান হাত দিয়ে আরশিকে ধরে নেমে এলো কেবিন তালা দিয়ে। লঞ্চের প্রবেশের দরজার সামনে এসে চাবি বুঝিয়ে দিল লোকটিকে। হাতের টিকিট দেখিয়ে বেরিয়ে এলো ডিকিতে। মিনিট খানেকের মধ্যে লঞ্চ থামলো। অতি সাবধানে বোনকে ধরে ভিড়ের মধ্য থেকে বাইরে বের হলো। মাটিতে পা রাখতেই প্রাণ ভরে শ্বাস নিল কিছুক্ষণ। আহা, জন্মভূমি, স্বীয় স্থানের মাটির গন্ধ, অক্সিজেন প্রাণ ভরে নিয়ে সামনে এগোতে লাগলো। মুহূর্তে আর সে ভয় কাতুরে কণ্ঠে বলল, আব্বু, সকাল তো হয়নি, এখনো তো অন্ধকার, কোথায় যাবে এই রাতে? স্পর্শী চারপাশে তাকালো। এতক্ষণ ঘাটের লাইটিংয়ে বোঝা যাচ্ছিল না। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 4:30। মনে সাহস এলো। বোনের হাত ধরে সামনে এগোতে এগোতে বলল, আর কিছুক্ষণ পরেই আজান দেবে, ভয় পাস না। বেশ খানিকটা সামনে যেতেই দেখলো একটা স্কুল। সেদিকে গিয়ে যেতেই নিরাশ হলো। মেইন গেট তালাবদ্ধ। হতাশ হয়ে অন্যদিকে তাকাতেই দেখলো পাশেই এক জামে মসজিদ রয়েছে। তার পাশে বিশালাকৃতির এক দিঘি, সেখানেই বৈঠকখানা সহ সিঁড়ি দেওয়া রয়েছে। স্পর্শীরা সেখানে বসলো। আর সে ঘুম কাটেনি এখনো। বসার জায়গা পেতেই ব্যাগ বোনের ওপাশে রেখে শুয়ে পড়লো কোলে। স্পর্শী বাধা দিল না। ফোন বের করে মায়ের নাম্বারে কল দিতেই ওপাশ থেকে রিসিভ হলো। স্পর্শী শান্ত কণ্ঠে বলল, হ্যালো মা, মিনিট 5 আগে নেমেছি ঘাটে, এখন কিছুটা দূরে আছি, ফেরিঘাট। ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে পিপাসা বলল, এখনো তো অন্ধকার কাটেনি, তুই ঘাট থেকে কেন বাইরে আসলি? ওখানেই বসে থাকতি আলো ফোটা না পর্যন্ত। আরে তুমি চিন্তা করো না, একটা মসজিদের এরিয়ার ভেতরেই আছি। আর আরশি আমার কোলে ঘুমাচ্ছে, একটু পরেই আজান দেবে।
এখন রাখছি। সকাল 8টা। জীবনের প্রথম আজ স্পর্শী প্রকৃতির ধারাবাহিকতা দেখেছে, তাও নিজের চোখে বাস্তবে। সেই নিকষ কালো অন্ধকারকে দূরে সরাতে ওই বিশালাকার আকাশে ধীরে ধীরে আলোর রশ্মিগুলো বাস্তবায়ন থেকে শুরু করে সূর্য ওঠার দৃশ্য এবং পৃথিবী ঝাপসা থেকে উজ্জ্বলতা পাওয়ার সেই মোহনীয়তা তাকে মুগ্ধ করেছে। অনেক আগেই সিঁড়ি থেকে উঠতে চেয়েছিল, কিন্তু ঘুমন্ত বোনের মুখের দিকে তাকিয়ে তাকে আর জাগায়নি। বসে রয়েছে সেভাবেই। এমনিতেও এত তাড়াতাড়ি উঠে কী বা করবে, তার তো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আজ এত বছর পর হুট করে তো আর অধিকার নিয়ে ঢোকা যায় না। নড়ে চড়ে উঠে বসলো আরশি। আর শুয়ে থাকা যাচ্ছে না। সূর্যের করার রশ্মি ভীষণভাবে চোখে লাগছে। বোনকে নড়তে দেখে ধমক মেরে বলল, এই ওঠ তো বাবা, আমার কোমর ব্যথা হয়ে গেল। কুম্ভকর্ণের মতো ঘুমোতে পারিস তুই। ওঠ, এখন ফ্রেশ হব। আরশি উঠল। বোনের সাথে সাথে ব্রাশ করে পুকুর থেকেই মুখ হাত ধুলো। এরপর পুনরায় শুরু হলো যাত্রা। ব্যাগ কাঁধে নিয়ে দুজনেই চলল সামনের দিকে। যেতে যেতে স্পর্শী আরশিকে বলল, কি খাবি? চারপাশে তাকালো আরশি। দূরেই একটা টং দোকানে কিছু লোক চা খাচ্ছে। সেদিকে তাকিয়ে বলল, চা খাবো, বনরুটি ভিজিয়ে। চোখ ছোট ছোট করে চাইলো স্পর্শী। বলল, এত খাবার রেখে চা খেতে ইচ্ছে করছে তোর? মুখ গোমড়া করে ফেলল। মলিন কণ্ঠে বলল, হ্যাঁ, আমার তো তাহলে আবার ঘুম চলে আসবে। শেষে দেখা গেল আমাকেই কোলে করে তোমাকে হাঁটতে হবে। হাসলো স্পর্শী। এরপর এগিয়ে গেল টঙের দিকে। বেশ কয়েকজন চা খাচ্ছে, কিন্তু সেটা কাচের কাপে। কিছুটা বিতৃষ্ণা লাগলো। দোকানদারের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। অনটাইম কাপ নেই, প্লাস্টিকের গুলো? দোকানদারের হ্যাঁ সূচক উত্তর শুনে আবারও বলল, আমাকে 2 কাপ দিন, সাথে 2টো বনরুটি দেবেন। এরপর কাপ নিয়ে কিছুটা দূরের বেঞ্চিতে বসলো। চা খেতে খেতে ভাবনায় নিমজ্জিত হলো স্পর্শী। এভাবে ব্যাগ কাঁধে নিয়ে কতক্ষণ হাঁটবে? হুট করে ও বাড়িতে কি বলে ঢুকবে? কিছুই তো চেনে না। না, দরকার নেই। বাবাকে দেখতে এসেছে সে। দূর থেকে দেখে আবার চলে যাবে। দরকার নেই পুরনো কাসন্দি ঘাটার। এমনিতেও সামনে 15 দিন পর এক্সাম শিডিউল। অনেক বলে ছুটি আনিয়েছে। পিয়াসকে নিয়ে এমন দুর্ঘটনা না ঘটলে কখনোই ভার্সিটি কর্তৃপক্ষ ছুটি দিত না। এখন এই মুহূর্তে একটা থাকার হোটেল রাখতে হবে। খাওয়া হয়ে গেছে আরশির। দোকানদারকে টাকা দিয়ে সামনের বেঞ্চে বসা লোকটির উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হুট করে অপরিচিত কোনো মেয়ের থেকে সালাম পেয়ে থতমত খেয়ে গেছে। আমতা আমতা করে বলল। মুচকি হেসে স্পর্শী পুনরায় পড়ল, ভাইয়া, এখানে কি কোনো থাকার হোটেল পাওয়া যাবে টুরিস্টদের জন্য? দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়া 3 জন যুবকের মধ্যে জন এগিয়ে এলো। বলল, আপুকে বেড়াতে আসছেন? আমাদের এখানে শিকদার আবাসিক হোটেল আছে, আপনি উঠতে পারেন, অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন। কদিনের জন্য উঠেছেন? আচ্ছা, আপনি আমার সাথে আসুন। ওই তো ওই দিকেই হোটেলটা, 8তলা ভবন। স্পর্শী হাসি মুখে তাদের সাথে এগিয়ে যেতেই বাদ সাধল প্রথমের লোকটি। তেজ নিয়ে ছেলেটির উদ্দেশ্যে বলল। ছেলেটির সাথে থাকা বাকি দুজনও এগিয়ে এলো। প্রথম লোকটির কলার টেনে পাশে ধাক্কা মেরে বলল, বেশি ভাড়া বাড়বে না, ক্ষমতা আমাগো হাতে। যতদিন পাওয়ারে আমরা আছি, ততদিন যত টুরিস্ট আসবো সব আমাগো হোটেলে উঠব। স্পর্শী হতবাক হয়ে গেল। জোর গলায় বলল, এই, আপনারা থামুন, এমন বাচ্চাদের মতো কেন করছেন? ছেলেটি স্পর্শীকে বলল, আপু, আপনার জন্য 40% ডিসকাউন্ট। আমাগো হোটেলে আসেন, সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। ওগো হোটেল অনেক পুরনো আমলের, আমাগোটা 2 বছরও হয় নাই। আসেন আমার সাথে। সাথে সাথেই পরবর্তী হামলাটা পড়ল। প্রথম লোকটি সামনের ছেলেটার কলার টেনে ধরে ধাক্কাতে ধাক্কাতে বলল, স্পর্শীর দিকে তাকিয়ে বলল, বলে কলার ছাড়তেই ছেলেটি হিংস্র হয়ে পড়ল। সামনের পাটাতনে থাকা ফ্লাক্সটা হাতে নিয়ে মারল মাথার উপর বাড়ি। ভয়ে চিৎকার করে স্পর্শীকে জড়িয়ে ধরল আরশি। বলেই আর্তনাদ করে উঠল স্পর্শী। গল গল করে রক্ত পড়ছে লোকটির মাথা থেকে। ইতিমধ্যে তর্কাতর্কিতে লোক জড়ো হয়ে গেছে। 2 জন লোককে সাথে নিয়ে আহত লোকটিকে হসপিটালে পাঠিয়ে দিল স্পর্শী। ছেলে 3টার আগে এখনো ফোঁসফোঁস করে উঠছে। স্পর্শীর সামনে থাকা ছেলেটার উদ্দেশ্যে রেগে বলল, অশিক্ষিত, স্টুপিড, অসভ্য লোক। এই, তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই? হ্যাঁ, লোকটাকে মারলা কেন? উঠবো না তোমাদের হোটেলে। ছোট লোক, ইতরের মতো ব্যবহার। ছেলেটি ক্ষোভ নিয়ে এগিয়ে এলো স্পর্শীর দিকে। বলল, ওই সেমরি, তুই এই পিরোজপুরে থাকতে চাইলে আমাকে হোটেলেই থাকবি, নইলে সোজা যেখান দিয়ে আসছস ওইখানে বাঘ সর। গায়ের রক্ত টকবক করে উঠল স্পর্শী। এগিয়ে গেল ছেলেটার দিকে। ক্ষোভ নিয়ে বলল, ও আচ্ছা, কি করবি তুই?
স্পর্শের দিকে পুনরায় এগিয়ে আসতেই 17-18 বছরের এক ছেলে ছুটে আসলো দোকানে। ক্রুদ্ধ হয়ে দোকানের শক্ত কাঠের ঢাসা খুলেই বাড়ি মারলো মাথার উপর। মুহূর্তেই ঢলে পড়ে গেল সেখানে। ছেলেটা খিঁচতে খিঁচতে বলল, তোর এত বড় সাহস কুত্তার বাচ্চা, তুই আমার বড় ভাইয়ের গায়ে হাত দিছস? স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শী। আর সে ইতিমধ্যে ভয় কেটে দিয়েছে। স্পর্শী হতবাক হয়ে বলল, এসব কি হচ্ছে? দোকানদার সবার অগোচরে হাসলো। স্পর্শীর উদ্দেশ্যে বলল, আপা কি এখানে নতুন? তাহলে অবাক হইব নেই। এখানে এইগুলো পান্তাভাত। অন্যান্য জায়গায় তো কিছু হইলেই সেইগুলো মিডিয়ায় যায়, কিন্তু আমাগো পিরোজপুরে খুনাখুনি হইলেও বাইরে কেউ জানে না। সব দিনের মধ্যেই ধামাচাপা পইরা যায়। পুলিশও জনগণের ডরায়। ওরা আয় সবার শেষে যাতে চাকরি না যায়, শো দেখাইতেই আসে। বলি হাতের বাটন ফোনটা নিয়ে কাউকে ফোন দিল। বলল, বাকের ভাই, সুজনের লোকেরা রফিকের মাথা ফাটাইয়া দিছে আমার দোকানের সামনে বইসা। স্পর্শী কিচ্ছু বুঝলো না। সামনের দিকে তাকাতেই দেখলো আরেকটা ছেলে ফোনে বলছে, সুজন ভাই, বাকের লোকেরা আমাগো সুজনের মাথা ফাটাইয়া দিছে। জনসমাগমে ভরপুর পিরোজপুর সদর। ইতিমধ্যে দুপক্ষের আহত 2 যুবককেই সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। স্পর্শী আরশিকে নিয়ে ভিড়ের বাইরে বের হলো। কি করবে ভেবে পাচ্ছে না আরশি ক্লান্ত চোখে বোনকে বলল, আব্বু চলো না, আমরা অনন্দাদির বাড়িতে যাই। এভাবে আর কতক্ষণ হাঁটতে থাকবো? হতাশ চোখে তাকালো স্পর্শী। বলল, ও বাড়িতে যাওয়ার সুযোগ থাকলে এভাবে হেঁটে বেড়াতাম নাকি? কবেই যেতাম। থেমে কণ্ঠকে খাদে নামিয়ে বলল, গতবার আসার আগে ওদের বাড়ির পুরোহিত মশাই এর সাথে ঝামেলা পাকিয়ে আসছে। এই মেয়ে, ঝামেলা বাজাই দিয়া শান্তি মতো এখন চলে যাইতেছ? তোমারে ভাই ডাকে, আমার সাথে আসো। পেছন থেকে ছুটে এসে এক যুবক বলল। হাঁটা বন্ধ করে দিয়ে সেদিকে তাকালো। তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, প্রথমত আমি কোনো ঝামেলা পাকাইনি। ওই দুটো লোকেরই মাথার স্ক্রু ঢিলা। ওনারা নিজেরাই একটা সামান্য বিষয় নিয়ে এত দূর গড়িয়েছে। এখানে আমি মোটেও দায়ী না। থেমে জিজ্ঞাসা করলো, কোন ভাই ডাকছে আমায়? লোকটি সামনের দিকে হেঁটে বলল, শুভাম ভাই। স্পর্শী চমকালো। দ্রুত গতিতে পরবর্তী প্রশ্ন করলো, উনি কি এখানকার এমপি শামসুর সর্দারের ছেলে? ছেলেটি স্পর্শীর দিকে চাইলো। আগা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু ওনার বাবা এখন আর এমপি নাই, শিকদাররা পাওয়ারে আছে এখন। মাথা ঘামালো না স্পর্শী। শোভাম সর্দারের খোঁজ পেয়েই লোকটার সাথে হেঁটে যেতে লাগলো। পাছে যদি সেখানে বাবাও থাকে। বিশালাকার জনসমাজ, চারদিকে যুবক ছেলেদের ভিড় জমে গেছে। কমপক্ষে 20টা মোটর বাইক তাদের মাঝখানে ভেরানো। দুর্লভ দামি গাড়িটা দাঁড়িয়ে আছে। স্পর্শীকে নিয়ে লোকটি ভিড়ের মধ্যে ঢুকলো। সবাই গোল করে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে দাঁড়ানো মার্জিত ভদ্রলোককে ঘিরে। বলতে গেলে সবাই এক প্রকার নালিশ দিচ্ছে তার কাছে, আর তিনি সেটা মার্জিত ভাষায় সামাল দিচ্ছেন। লোকটার বাচনভঙ্গি বেশ চমৎকার ঠেকলো স্পর্শীর নিকট। হাফ ছেড়ে বাঁচল সে, মনে মনে শুধরালো, যাক বাবা, পিরোজপুরে একজন হলেও ভালো মানুষ আছে। আলগোছে মানুষ সরিয়ে শোভাম সর্দারের সামনে গিয়ে দাঁড়ালো স্পর্শী। পাশেই শক্ত করে আরশির কবজি জড়িয়ে নিজের কাছে রেখেছে। যুবক ছেলেটি শোভামের উদ্দেশ্যে বলল, ভাই, এই মাইয়াটাই ওই ঝামেলার মূলের ছিল। চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। কিছু বলার প্রয়াস করতেই শোভাম বলল, কোথা থেকে এসেছো? স্পর্শী কোনরূপ ভনিতা না করে জবাব দিল, এটা আমার ছোট বোন, আমরা সাভারে থাকি, পিরোজপুরে ঘুরতে এসেছি। তির্যক দৃষ্টিতে তাকালো শোভাম। পুনরায় প্রশ্ন ছুড়ে বলল, এত এত সুন্দর পর্যটন প্লেস রেখে পিরোজপুরে কেন এসেছো? এখানে কি আছে যেটা দেখতে এসেছো? কিছুটা অস্বস্তিতে পড়ল স্পর্শী। কি বলবে এখন? এখানে কি আদৌ কোনো দর্শনীয় স্থান আছে? মুহূর্তেই মনে পড়ল 60 গম্বুজ মসজিদের কথা। দ্রুত কণ্ঠে বলল, আমরা 60 গম্বুজ মসজিদ দেখতে আসছি। এ পর্যায়ে শোভামের কপালে ভাঁজটা আরো গাঢ় হলো। বলল, সেটা তো বাগেরহাটে, পিরোজপুরে কেন এসেছো? ব্যাস হয়ে গেল। দাঁত কেলিয়ে হেসে দিল স্পর্শী। এরপর নিজেকে গুছিয়ে বলল, আসলে ভাইয়া, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমার একটা টার্গেট হলো পুরো বাংলাদেশ ঘুরবো। এজন্য প্রতিটা জেলা আলাদা আলাদা করে সেখানে যাচ্ছি এবং সেখানকার দর্শনীয় স্থানগুলো বাছাই করে তার উপর একটা রিপোর্ট তৈরি করছি এবং ব্লগ বানাচ্ছি। সেজন্যই এবার ফিরোজপুর আসা। আপনি জানেন না, ফিরোজপুরের আনাচে কানাচে অনেক দর্শনীয় স্থান আছে। এখানে একদম কোনো লোহা ইউজ না করে কাঠের মসজিদ বানানো আছে। এরপর
বিভিন্ন পুরাতন মসজিদ, পার্ক আছে। এছাড়া এখানকার অদ্ভুত মানুষগুলো আছে যাদের সবটা মিলিয়েই রিপোর্টটা বানাচ্ছি আমি, বুঝেছেন? শোভাম অন্যদিকে চাইল, এরপর স্পর্শীর উদ্দেশ্যে বলল, যাই হোক, ঘুরতে এসেছো ঘুরো, কিন্তু তুমি আমাদের হোটেলে উঠবে না, অন্য কোথাও উঠো। অবাক হয়ে গেল স্পর্শী, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না, আমি আপনাদের হোটেলে উঠবো। শুনল না শোভাম, গম্ভীর কণ্ঠে বলল,